ভারতীয় সংবিধানে শিক্ষা মানে শিক্ষা সংক্রান্ত ধারণা, এটা কোথা থেকে পড়ছি আমরা? যে ইউনিটে ছিলাম, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ভারতের যে কারেন্ট ইস্যুগুলো আমরা যাবো এবারে, ইলিটারেসি, তারপরে ইকুয়াল অপরচুনিটি অফ এডুকেশন, তারপরে ব্যাকওয়ার্ড ক্লাসের যে শিক্ষা, এসসি এসটি ওবিসিদের, মাইনরিটি, এই বিষয়গুলো জানার আগে আমাদের কিন্তু ভারতীয় সংবিধান বা কনস্টিটিউশন শিক্ষায় কতটা অধিকার কাকে দিয়েছে, কোনটা রাইট আমার, সেগুলো একটু জেনে নেওয়া দরকার। এবং বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছে যে স্যার সংবিধানের ধারা একটু গুলিয়ে যাচ্ছে। আমি মেইন কিছু ধারা 12-14টা মতন আলোচনা করব, আশা করব কিছুটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভারতীয় সংবিধান সম্পর্কে বলতে গেলে আমরা জানি এটা হচ্ছে জটিল সংবিধান, পৃথিবীর লিখিত আকারে সবচেয়ে বৃহৎ সংবিধান, সবই ঠিক আছে সংবিধান। এই ভারতীয় সংবিধানের তৈরির জন্য আমরা কি জানি যে 1948 সালে গণপরিষদ গঠিত হলো, তাই তো? তারা সংবিধান তৈরি রচনা করার জন্য চেষ্টা করেন বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে, এছাড়া অন্যান্যরা তো ছিলেন। 1949 সালের 26 নভেম্বর তোমার যে কি হয়, সংবিধানের খসড়া জমা হয় গণপরিষদের কাছে, তাই তো? রেডি হয়ে যায়, ড্রাফটটা রেডি হয়ে যায় এবং গৃহীত হয় কবে সংবিধান? 1950-এ 26 জানুয়ারি, যে দিনটা আমাদের কি রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়। 1950 সাল থেকে 26 জানুয়ারি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এবারে এই সংবিধানের ইতিহাস আমাদের জানাটা দায়িত্ব ছিল, এইটুকু জানলেই হবে, এর সম্বন্ধে খুব বেশি না জানলেও হয়তো যাবে। আমরা মেনলি জানবো, ফোকাস করব কোথায়, যে সংবিধানের শিক্ষা সংক্রান্ত। আমরা জানি শিক্ষাকে কোন তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, শিক্ষাকে যুগ্ম বা যৌথ তালিকায় রাখা হয়েছে। 3 রকমের শিডিউল হয়, তাই তো? একটা হচ্ছে কেন্দ্রীয়, একটা রাজ্য, আর একটা হচ্ছে যৌথ বা ফেডারেল। আমাদের শিক্ষাটাকে কেন্দ্র এবং রাজ্য উভয়ের অধিকার আছে শিক্ষার বিষয়ে, এই জন্য কেন্দ্র কিছু নির্দেশ পাঠায়, মূল স্ট্রাকচারটা সেটাকে মেনটেন করে রাজ্য কিছুটা তার মতন করে তৈরি করতে পারে। এবারে সংবিধানের বিভিন্ন দিকগুলো যেগুলো বলা আছে তোমার, যে তার মধ্যে প্রথম হচ্ছে সার্বজনীন শিক্ষা সম্পর্কে, ইউনিভার্সাল বা সার্বজনীন বা সর্বজনীন শিক্ষা সম্বন্ধে সংবিধানের বেশ কয়েকটি ধারা আছে, তার মধ্যে 3টে আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে 45 ধারা। 45 নং ধারাটা আমাদের জানি, শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে খুব কমন, সবার জানা, তবু একবার বলার দরকার বলতে হয়। 45 নং ধারার সাথে গন্ডগোল হচ্ছে অনেকেরই 21-এর এ নং ধারায়। ঠিক বললাম তো? এই দুটো ধারা অনেকে গুলিয়ে যাচ্ছে, ক্লিয়ার করে, আশা করি ক্লিয়ার করতে পারবো। 45 নং ধারায় সংবিধানের প্রথম থেকেই আছে, এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন বলা যায়, দিয়ে দিতে পারি। 45 নং ধারায় কি বলা আছে? সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে, সংবিধান যেদিন কার্যকরী হলো কবে? 1950 সালের 26শে জানুয়ারি, তার থেকে 10 বছর, অর্থাৎ 1960 সালের মধ্যেই কিন্তু তৈরি এটা হওয়ার কথা। কি হওয়ার কথা? 10 বছরের মধ্যে দেশের 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে বাধ্যতামূলক এবং ফ্রি অ্যান্ড কম্পালসারি, অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। এখানে কিন্তু দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার যে অবৈতনিক, যেটাকে বলা হচ্ছে ফ্রি, ঠিক আছে, আর একটা হচ্ছে বাধ্যতামূলক। বাধ্যতামূলক বলতে কি বোঝানো হয়? বাধ্যতামূলক বলতে বোঝানো হয় যে এই যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে শিক্ষার ব্যবস্থা করতে বাধ্য থাকবে। কে বাধ্য থাকবে? স্টেট, রাজ্য, আমার দেশ বাধ্য থাকবে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেটা অবশ্যই ফ্রি হতে হবে। এবার প্রশ্ন আসতে পারে, স্যার 6 থেকে 14 কেন? এটা তাই তো, 5 থেকে 15 হতে পারতো, 6 থেকে 16 হতে পারতো, 7 থেকে 19 হতে পারতো, কেন 6 থেকে 14? আমাদের দেশে বলা হয়েছে ক্লাস 1-এ ভর্তির বয়স বলা হয়েছে কত? 5+, অর্থাৎ 6 বছর ধরে নেওয়া হয়েছে। আর প্রাথমিক শিক্ষা আমরা যে স্ট্রাকচার পড়েছি, কোন ক্লাস পর্যন্ত প্রাথমিক শিক্ষা? 8 পর্যন্ত। তাহলে 6 বছরে ভর্তি হচ্ছে, আরো 8টা ক্লাস 8 বছর পড়ছে, তখন তার বয়স দাঁড়াচ্ছে কত? তাহলে 14 বছর। এই জন্য 6 থেকে 14 বছর। তাহলে সংবিধানে বাধ্যতামূলক শিক্ষা কত বছর পর্যন্ত করার কথা বলা হয়েছে? 6 থেকে 14 বছর। কোন শ্রেণী? 1 থেকে 8। কোন স্তর? প্রাথমিক স্তর। প্রাথমিকের কটা স্তর? 2টো স্তর। নিম্ন প্রাথমিক আসছে 4 বা 5 পর্যন্ত, 5 বা 6 থেকে 8 পর্যন্ত উচ্চ প্রাথমিক। টোটাল প্রাইমারি, এই জন্য দেখবে মিড ডে মিল, ছাতা খাতা বই যা আছে সব 8 অব্দি ফ্রি, কারণ প্রাইমারি অব্দি আমাদের বাধ্যতামূলক শিক্ষার কথা যেহেতু বলা হয়েছে সেটাকে মেনটেন করা হয়।
অর্থাৎ তাহলে সংবিধানের 45 নং ধারায় বলা হয়েছে সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে দেশের 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এইবার আসছি দেখো সংবিধানের 21A 21-এর ক বা 21-এর এ নম্বর ধারায়, এই ধারাটা কিন্তু মূল সংবিধানে ছিল না, 2002 সালে যুক্ত হয় 86তম সংশোধনীতে। আমাদের সংবিধান বহুবার সংশোধিত হয়েছে, তার 86 নম্বর যখন সংবিধান সংশোধন হয় তখন 2002 সালে 21-এর এ ধারাটি, তাহলে 21-এর এ ধারাটি সংবিধানে কবে যুক্ত হয়? কততম সংশোধনীতে? 86তম সংশোধনীতে। কত সালে? 2002 সালে। এটাই কি বলা হয়েছে দেখো, এই প্রথম, এতদিন অবধি রাষ্ট্র বা স্টেট দায়িত্বের মধ্যে ছিল, দায়িত্ব বাধ্য, কিন্তু কোথাও রাইট হিসেবে দেখো অধিকার ছিল না কিন্তু নাগরিকের। বিভিন্ন কাঠখড়পুরির একটা ইতিহাস আছে, সর্বশিক্ষা অভিযান যদি পড়ানোর টাইম পাই সেখানে বলবো। সেই বিভিন্ন ইতিহাসের পরে একটা সময় আসলো সংবিধানে কি করা হলো, শিক্ষাকে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট হিসাবে কিন্তু মেনে নেওয়া হলো। এই মৌলিক অধিকার হিসেবেই স্বীকার করা হয়েছে তোমার যে 21-এর এ ধারায় বলা হয়েছে শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার। তাহলে শিক্ষাকে মৌলিক অধিকার কত সালে করা হয়েছে? সাংবিধানিক ভাবে 2002 সালে। কততম সংশোধনীতে? 86তম সংশোধনীতে। এখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সকলের কাছে শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার, এটা একটি ফান্ডামেন্টাল রাইট। প্রতিটি নাগরিক এই এজের যারা আছে তাদের অধিকার শিক্ষা পাওয়াটা, অর্থাৎ কোন রকম কোন কারণে কাউকে শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ, অন্য কোনো কাস্ট হোক, উঁচু নিচু হোক, ধনী গরিব হোক, লিঙ্গগত কারণ হোক, কোনোভাবেই কাউকে তো অধিকার থেকে বঞ্চিত করা যায় না, যায় কি? এইটাই হচ্ছে তফাৎ। তাহলে সংবিধানে 45 নং ধারা এবং 21 নং ধারার মধ্যে তফাৎ কি? 45 নং ধারায় 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে 10 বছরের মধ্যে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে, স্বীকার করা হয়েছে, কিন্তু মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট হিসেবে দেখানো হয়নি। যেটা 21-এর এ ধারায় 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে যুক্ত হলো, সেখানে কি বলা হয়েছে, শিক্ষা হচ্ছে একটি মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট হিসেবে গ্রহণ করলো। এই হচ্ছে দুটোর বেসিক তফাৎ, কিন্তু আর যেন না গোলায় 45 আর 21-এর এর মধ্যে এই হচ্ছে তফাৎ, মেইনলি তফাৎ। তাহলে এখানে ফান্ডামেন্টাল রাইট হিসেবে মনে করা হয়েছে। এরই সাথে আরেকটি ধারা রয়েছে তোমার এই অবৈতনিক প্রাথমিক শিক্ষার ব্যাপারে, সেটা হচ্ছে 29-এর 1 নং ধারায়। এখানেও কিন্তু বলা হয়েছে প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোন রকম বৈষম্য করা যাবে না। 29-এর 1 এই ধারায় কি বলা হয়েছে, যে প্রতিষ্ঠানে ভর্তির করার ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোন রকম বৈষম্য করা যাবে না। অর্থাৎ আমি এই ধর্মের লোক, আমাকে এক্স প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া যাবে না, আমি এই ক্যাটাগরির বা কাস্টের লোক, আমাকে ওয়াই প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া যাবে না, এই ধরনের কোনো বৈষম্য করা যাবে না। তবে হ্যাঁ, এখন কোনো ছেলে যদি জেদ ধরে আমি গার্লস স্কুলে ভর্তি হব, সেটা কিন্তু হবে না ভাই, কেননা তাকে বিকল্প ব্যবস্থা করতে বাধ্য আছে স্টেট। সে বিকল্প ব্যবস্থা, বয়েজ স্কুল, কোয়েড স্কুল আছে, কিন্তু আমি জেদ ধরেছি যেহেতু সংবিধানে বলা আছে আমার সাথে বৈষম্য করা যাবে না, কেন আমাকে গার্লস স্কুলে ভর্তি নেওয়া হচ্ছে না, এই জেদ ধরে বসে থাকলে কিন্তু হবে না, সেইটা কিন্তু আলাদা বিষয়। 29-এর 1 ধারায় তাহলে যেটা বলা হচ্ছে কি, প্রতিষ্ঠানে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে কোনো রকম বৈষম্য, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অন্য কোনো কারণে কাউকে কোনো অজুহাতে সরকারি কোনো প্রতিষ্ঠান বা শিক্ষা কোনো প্রতিষ্ঠান থেকে বঞ্চিত করা যাবে না। তাহলে সার্বজনীন প্রাথমিক শিক্ষার 3টে ধারা বললাম, আরো কিছু আছে, মেন 3টে, 45 নং, 21-এর, 29-এর 1। তাহলে আশা করি বুঝতে পেরেছে আমাদের কি কি বলেছে 45 সাল। এবার আমরা এরপরে যেটা আসবো, নারী শিক্ষা সংক্রান্ত বেশ কিছু ধারা আছে, সেইগুলোতে এবার আমরা আসবো। দেখো, নারী শিক্ষার ক্ষেত্রে আমি যদি সমান অধিকারের কথা বলি, নারীদের তো পিছিয়ে রেখে শিক্ষার অধিকার আসে না। প্রথম হচ্ছে 15 নং ধারায় বলা হয়েছে নারী শিক্ষার সম্বন্ধে কি বলা হয়েছে, যে লিঙ্গের ভিত্তিতে কোন রকম বৈষম্য করা যাবে না। লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করা কিন্তু যাবে না, এটা আমার সংবিধানে বলা আছে। কত নম্বর ধারায়? 15 নম্বর ধারায়। লিঙ্গগত বৈষম্য শিক্ষা ক্ষেত্রে করা যাবে না, সেটা কোথায় বলা আছে? 15 নং ধারায়। যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেকশন হোক, সেটা লিঙ্গগত বৈষম্য করা যাবে না। নারীদের সমান অধিকারের কথা তাহলে কোথায় বলা রয়েছে? তোমার যে 15 নং ধারায় বলা হয়েছে। তবে ওই যে ব্যতিক্রমী বললাম, যে আমি গার্লস যেখানে বাধ্যতামূলক প্রতিষ্ঠান, সেখানে কোনো বয়েজ বা পুরুষ যে যদি জেদ ধরে বা উল্টোটাও হয়, সেটা সম্ভব নয়, কিন্তু তখন স্টেট কি করবে? বিকল্প ব্যবস্থা তাকে করতে
হবে। আমি তোমাকে ওমেন্স কলেজে ভর্তি নিতে পারছি না কোনো ছেলেকে, তোমাকে লিঙ্গগত বৈষম্য করতে, তোমাকে একটা বয়েজ কলেজ, কোয়েট কলেজের ব্যবস্থা আমি করতে পারি, ঠিক স্কুল বা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে। সাধারণত লিঙ্গগত কারণে কোনো বৈষম্য করা যাবে না। নেক্সট যেটা 16টাতে কি বলেছে, যে সরকারি কোনো নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য থাকবে না। অর্থাৎ সরকারি চাকুরির ক্ষেত্রে তাহলে সমান অধিকারের কথা, ইকুয়ালিটির কথা কোথায় বলা হয়েছে? দেখো ইকুয়ালিটি কিন্তু একসাথে চলে আসছে 16A ধারায় বলা হয়েছে যে কি করা যাবে না, যে কোনো সরকারি চাকুরি বা নিয়োগের ক্ষেত্রে, এখানে কিন্তু একটা ক্লজ রয়েছে কি, বিশেষ ক্ষেত্র বাদে এমন কিছু, যদিও প্রতিরক্ষা ক্ষেত্রে এখন মহিলারা সমান অধিকার এবং বিভিন্ন আমাদের নারী শক্তি অপারেশন সিন্দুরে দেখে এসেছি, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি ভারতের নারীরা অনেক কিছুকে ছাপিয়ে চলে গেছে, তবু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকতে পারে, সেই রেস্ট্রিকশন গুলো মানতে হবে, সাংবিধানিক ভাবেই সেটা মান্যতা রয়েছে। খুব স্পেসিফিক কিছু জায়গা বাদ দিয়ে যে কোনো জায়গায় কোন রকম বৈষম্য লিঙ্গগত ভাবে করা যাবে না। যে কোনো নিয়োগের ক্ষেত্রে আমরা এই জন্য এখন কি দেখি, নারী পুরুষের সমান অধিকার, তাদের জন্য বিশেষ সুযোগ, বিশেষ স্পেশাল কোটা রাখিয়ে দেওয়ার ব্যবস্থা, রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়, বিভিন্ন পদ্ধতি রাখা হচ্ছে যাতে নিয়োগের ক্ষেত্রে এটা না হয়। আর 42 নং ধারায় কি বলা হয়েছে, মাতৃত্বকালীন সুবিধা, সরকারি চাকুরি বা যাই হোক সেখানে মহিলারা বা নারীরা কি পাবেন, মাতৃত্বকালীন। দেখো মহিলাদের, যে কোনো মহিলাদের ক্ষেত্রে জীবনের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা মাতৃত্ব, সে ম্যাটারনিটি লিভ। আমরা এখন দেখি স্কুলের যারা ম্যাডামরা আছেন, সম্মানীয় ম্যাডামরা, তারা মাতৃত্বকালীন সবেতন ছুটি পান। অন্যান্য সেক্টরে আমরা আছি, আমাদের রাজ্যে কেন্দ্রের সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রেই এই সুবিধাটা আছে। এখানে কিন্তু কারোকে প্রশ্ন করার জায়গা নেই, কারণ এই স্বীকৃতিটা আমাকে দিয়েছে, কারণ এটা একটা ন্যাচারাল ব্যাপার, এটা প্রকৃতির ব্যাপার, এবং এটাই সম্ভব না, সৃষ্টি বন্ধ হয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাই বলা হয়েছে মাতৃত্বকালীন সুবিধা কিন্তু পাবে। তাহলে নারী শিক্ষা সম্বন্ধে মেইনলি 3টে ধারা বললাম। 15 নং ধারায় কি, কোন রকম কোনো বৈষম্য করা যাবে না লিঙ্গগত ভাবে। 16 নং ধারায় বলা হয়েছে সরকারি চাকুরির ক্ষেত্রে কোন রকম লিঙ্গগত বৈষম্য আসবে না। 42 নং ধারায় বলেছে যে মহিলারা মাতৃত্বকালীন সুবিধা পাবে। এইবার আমরা যে বিষয়টা আসবো, তপশিলি জাতি উপজাতি বা পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার কিছু ধারা আছে, সেটা এবার আমরা আলোচনা করব। এসসি এসটি, তপশিলি জাতি ও উপজাতি বা অন্যান্য যে অনগ্রসর শ্রেণী আছে, পিছিয়ে পড়া শ্রেণী, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, লাঞ্ছিত, বিভিন্ন রকম ভাবে আর্থিক ভাবে পিছিয়ে আছে, শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, সেই সমস্ত শ্রেণীর যারা নাগরিক, তাদেরকে তো মূল স্রোতে আমার ফিরিয়ে আনতে হবে। ইকুয়ালিটি মানে কি, সবাইকে সমান সমান দিলাম, সবাইকে 1000 টাকা করে দিয়ে দিলাম, এটা ইকুয়ালিটি হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি। কারণ যার কাছে 10,000 আছে তার তো 11,000 হয়ে গেল, যার কাছে 1 পয়সা ছিল না তার 1000 হলো, অর্থাৎ ডিফারেন্সটা কিন্তু একই রয়ে গেল। 10,000 ওয়ালার সাথে যার 1 পয়সাও নেই তার কি হচ্ছিল, 10,000 ডিফারেন্স ছিল, তাকেও 1000, আর শূন্য যার ছিল তাকেও 1000 দিলে 11 আর 1000 ডিফারেন্স তো সেই 10,000 রয়েই গেল। যার কম আছে তাকে ওই সর্বোচ্চ পর্যায়ে সমান জায়গায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে ইকুয়ালিটি। অর্থাৎ যারা পিছিয়ে আছে তাদেরকে যদি আমি বিশেষ সুযোগ না দিই তাহলে সে তো পিছিয়েই থাকবে। এটা আমাদের সংবিধানের কিন্তু সবচেয়ে একটা ভালো জায়গা যেটা। তারপরে কিন্তু এটা নিয়ে বিতর্ক আমি এখানে তো আসবো না। হ্যাঁ, এটা নিয়ে পলিটিক্স, রাজনীতি চলার কারণে প্রকৃত যারা, এটা ভেবো না আমি কোন রকম সংরক্ষণের বিরুদ্ধে, আমি সংরক্ষণের পক্ষে, অসংরক্ষিত মানুষের বলছি, কিন্তু ওই শ্রেণীর মধ্যে একটা শ্রেণী সুযোগ পেয়ে যাচ্ছে জেনারেশন বাই জেনারেশন, আর সেই শ্রেণীর একটা শ্রেণী সেই সুযোগগুলো পাচ্ছে না, সেইটা আলাদা রাজনৈতিক কারণ আছে এর পেছনে, সেখানে আমি যাবো না, অন্য কোনো সময় যদি সুযোগ পাই বলবো। 46 নং ধারায় যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে, যে যারা তপশিলি জাতীয় বৈচিত্র্য বা পিছিয়ে পড়া শ্রেণী আছে, সমাজে দুর্বল শ্রেণী আছে, তাদের আর্থিকভাবে উন্নতির ব্যবস্থা করতে হবে, শিক্ষার সুযোগ দান করতে হবে, এবং তার মধ্যে দিয়ে আর্থিক বৈষম্য দূর করতে হবে। যে আর্থিক বৈষম্য রয়েছে সমাজে সেটাকে কি করতে হবে, দূর করার প্রয়োজন রয়েছে। আর তার সাথে সাথে কি করতে হবে, তাদের শোষণের হাত থেকে রক্ষা করতে হবে। তারা দীর্ঘদিন বিভিন্ন কারণে, সে মহাজনী প্রথা বলো, সমাজের তথাকথিত উচ্চ শ্রেণী পদে যারা রয়েছে তাদের দ্বারা বলো, সরকারি সিস্টেমের দ্বারা বলো, বেসরকারি সিস্টেমের দ্বারা বলো, শোষিত, এই শোষণের হাত থেকে মুক্তি করার একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। তাদের শিক্ষার মধ্যে দিয়ে যে তাদের সাথে যে আর্থিক একটা বৈষম্য রয়েছে সেটাকে দূর করতে হবে। তাদের আর্থিকভাবে বা বিভিন্ন রকম যে সামাজিক শোষণ রয়েছে সে শোষণের হাত থেকে রক্ষা করতে হবে। এটা কোথায় বলা হয়েছে, তাহলে সংবিধানের 46 নং ধারায়। তাহলে পিছিয়ে পড়া এসসি এসটি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীদের
শোষণের হাত থেকে রক্ষা, আর্থিক উন্নতির কথা শিক্ষার মধ্যে দিয়ে কোন ধারায় বলা হয়েছে? সংবিধানের 46 নং ধারায় বলা হয়েছে। এবার 15(4) নম্বর ধারা, এখানে বলা হয়েছে বিভিন্ন সরকারি ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে এই যে তপশিলি জাতি এবং উপজাতি রয়েছে তাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা যেটা আছে আমরা জানি, বিভিন্ন সেক্টরে তাদের ভর্তির ক্ষেত্রে আসন সংরক্ষণের ব্যবস্থা, সিট রিজার্ভেশন যেটাকে বলছি। তার মানে এই নয় অযোগ্য লোক পেয়ে যাবে, তাদের মধ্যে যোগ্যতা অনুযায়ী যারা আছে তারা পাবে পিছিয়ে পড়া শ্রেণীর থেকে। এইটা ভর্তির ক্ষেত্রে বলা হয়েছে। 16(4) কি বলা হয়েছে? সেম জিনিস চাকুরির ক্ষেত্রেও বলা হয়েছে, আমরা সেটা দেখি এখনো আছে। চাকুরির ক্ষেত্রে কি বলার কথা বলেছে? তপশিলি জাতি এবং উপজাতি যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে তাদের জন্য বিশেষ কিছু আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অবশ্যই যোগ্যতা প্রমাণ করেই তারা আসবে, কিন্তু এমন কিছু সিট রাখতে হবে যেখানে এই পিছিয়ে পড়া শ্রেণীরাই যোগ দেবে, সমাজে যারা বঞ্চিত লাঞ্ছিত দীর্ঘদিন তারাই সুযোগ পাবে, এটাই বলা হয়েছে। আর 338-এর যে ধারাটা এখানে বলা হয়েছে কি না, একটি কি জাতীয় কমিশন, যা তোমরা জানো এখন কিন্তু এটা আছে, এই তপশিলি জাতি উপজাতি একটা জাতীয় কমিশন কিন্তু রয়েছে, হিউম্যান কমিশন কিন্তু আছে, যে একটা কমিশন এদের উন্নতি, এরা যদি বঞ্চিত হয় সে অভিযোগ জানানো, তাদের উন্নয়নের জন্য কাজ করবে এই কমিশন, এমন একটি কমিশন গঠন বা স্থাপনের কথা বলা হয়েছে। এই 4টে ধারা আরো আছে, আমি লাস্টে একটা কনক্লুশন আমরা চেষ্টা করব। তাহলে 46 নং ধারায় বলা হচ্ছে আর্থিক বৈষম্য দূর করে শোষণের হাত থেকে রক্ষা করা। 15(4) বলা হচ্ছে ভর্তির ক্ষেত্রে আসন সংরক্ষণ। 46-এ বলা হয়েছে চাকুরির ক্ষেত্রে আসন সংরক্ষণের ব্যবস্থা করা। 38-এ বলা হয়েছে একটা জাতীয় কমিশন গঠন করা। এইবার আসবো মাইনরিটি বা সংখ্যালঘুদের শিক্ষার বিষয়ে কি কি ধারা রয়েছে সেইগুলো আমরা দেখব। সংখ্যালঘুদের শিক্ষা, এবার এখানে সংখ্যালঘু মাইনরিটি কি, খুব দুর্ভাগ্যজনক হলি আমাদের পলিটিশিয়ানদের সৌজন্যে ক্লাসে আমি যখন পড়াতে এসেছি, তোমাদের অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা হবে, এই সংখ্যালঘু মানে কি, খুব দুর্ভাগ্যজনক একটি উত্তর আসে, স্যার অনেক ক্ষেত্রে স্যার মুসলিম। আরে সংখ্যালঘু মানে মুসলিম কেন হবে? আমি যেটা বললাম আমাদের পলিটিশিয়ানদের সৌজন্যে এই একটা দুর্ভাগ্য হচ্ছে, সংখ্যালঘু মানেই মুসলিম, এটার কোনো বাধ্যবাধকতা নেই তো। কোন অ্যাঙ্গেল থেকে বলছি, কোন প্রেক্ষাপটে বলছি তার উপর ডিপেন্ড করে, যারা সংখ্যায় কম তারা সংখ্যালঘু। যখন আমি ভারতের প্রেক্ষাপটে বলবো যে ধর্মের ভিত্তিতে যদি বলি ধর্মীয়ভাবে সংখ্যালঘু কারা, তখন আসবে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এরা পার্সি যারা আছে, কারণ মেজরিটি বেশিরভাগ হচ্ছে হিন্দু, তারপরে যারা আছে তারা আসবে মাইনরিটি। যখন আমি ভাষাগতভাবে বলবো তখন একটা আসবে, যে ভাষায় সবচেয়ে বেশি লোক, যদি পশ্চিমবঙ্গে বলি বাঙালি সংখ্যাগুরু, বাদ বাকি সব মাইনরিটি সংখ্যালঘু। ভাষাগত দিক থেকে হিন্দি ভাষীর সংখ্যা কম, নেপালি ভাষীর সংখ্যা কম, উর্দু ভাষীর সংখ্যা কম, অন্যান্য ভাষাভাষী আমরা জানি পশ্চিমবঙ্গে আছে, তারা সংখ্যায় কম, তারা ভাষাগত সংখ্যালঘু। ধর্মীয় ভাবে আমি যখন এই ভারতবর্ষে দাঁড়িয়ে বলছি হিন্দু সংখ্যাগুরু, মুসলিম খ্রিস্টান এরা সংখ্যালঘু, আমি যদি বাংলাদেশ পাকিস্তানের প্রেক্ষাপটে চলে যাই, মুসলিম সংখ্যাগুরু, হিন্দু খ্রিস্টান এরা হচ্ছে সংখ্যালঘু। আমেরিকা বা ইউরোপের একটি দেশে চলে গেছি ধরো, যেখানে খ্রিস্টান সংখ্যাগুরু, সেখানে হিন্দু মুসলিম উভয়ই সংখ্যালঘু, তাই তো? মাইনরিটি দুজনাই, হিন্দু মুসলিম দুজনেই তখন মাইনরিটি, কারণ মেজরিটি অন্য কেউ। এই যে ঠিক ভাষাগত দিক থেকে দেখতে গেলেও তাই, আমরা বাঙালি এখানে সংখ্যাগুরু, আবার উত্তরপ্রদেশে চলে গেলে বাংলা ভাষীর সংখ্যা মুষ্টিম, সেখানে হিন্দি ভাষীরা সংখ্যাগুরু, বাংলা ভাষীরা সংখ্যালঘু ভাষাগত দিক থেকে, আবার লিঙ্গগত দিক থেকে হতে পারে সংখ্যাগুরু সংখ্যালঘু। তো এই কনসেপ্টটা সংখ্যালঘু মানে যারা সংখ্যায় কম, সেইটা আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সংবিধানের কিছু ধারা রয়েছে। প্রথম হচ্ছে 30-এর 1 নং ধারায় কি বলা হয়েছে? 30-এর 1 নং ধারায় বলা হয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা নিজেদের মতন করে কি করতে হবে, কি করতে পারবে? প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন শুধু নয়, সেটা পরিচালনা করতে পারবে, স্থাপন ও পরিচালনা করতে পারবে তাদের মতন করে। সরকার সেখানে বিশেষ হস্তক্ষেপ করবেন, তবে কিছু রুলস মেনটেন করতে হবে, সরকারি কিছু নর্ম মানতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা যে আমাদের দেশে প্রচুর মাদ্রাসা হয়েছে, প্রচুর তোমার যে মিশনারি স্কুল আছে, এবং এই মিশনারি স্কুলটা এই ধারাটাকে ব্যবহার করে কি করছে, বিভিন্ন জায়গায় শিক্ষার ব্যবসা। এখন বড় বড় নামের বিরাট বিরাট স্কুল যেখানে ভর্তি হতে গেলে প্রচুর টাকা লাগে, আমি নাম উল্লেখ করছি না, এটা তোমরা জানো, বিভিন্ন শহরগুলোতে গজিয়ে উঠেছে, সেখানে কিন্তু তারা নামে মিশনারি, কিন্তু তোমার যে ফ্রিতে চ্যারিটি করতে আসেনি, তারা যথারীতি মূল যে ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যবসা দুটো আছে, শিক্ষা আর স্বাস্থ্য, মূল ব্যবসায় নেমে গেছে। সরকারি শিক্ষাটাকে শেষ করে দেওয়ার এটাই একটি বড় কারণ।
মানে চক্রান্ত করা হচ্ছে, সরকার বাহাদুরের সাথে যুক্ত নয় সেটা আমি বলবো না। তাহলে প্রতিষ্ঠান সংখ্যালঘুরা নিজেদের মতন করে যে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কি করতে পারবে, তোমার যে স্থাপন করতে পারবে, তাদের মতন করে পরিচালনা করতে পারবে। সেই বিষয়ে সরকার অযথা নাক গলাতে পারবে না। হ্যাঁ, তার গাইডলাইন তো মানতেই হবে। আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশ, আমরা একটা গণতান্ত্রিক দেশ, সমস্ত আমাদের দিকগুলো মেনে যে প্রতিষ্ঠানগুলো চলছে তারা শিক্ষার আলো জ্বালাচ্ছে। বহু মাদ্রাসা আছে, আলিয়া ইউনিভার্সিটির মতন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আলামিন মিশন রয়েছে, আবার মিশনারি সেন্ট জেভিয়ার যে কলেজ রয়েছে কলকাতায়, এই ধরনের আমি কত নাম বলবো। এরা তো আমাদের জ্ঞান বিজ্ঞানকে বিস্তারিত করছে, শিক্ষাকে অনেক আরো উন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই ধারাটায়, তাহলে 30-এর 1 নং ধারায় বলা হয়েছে সংখ্যালঘুরা তাদের মতন করে প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। এবার 30-এর 2 ধারা দেখো, 30-এরই দুটো ধারা। 30-এর 2 ধারায় কি বলা হয়েছে? বলা হয়েছে যে কোন রকম মাইনরিটি প্রতিষ্ঠান বলে সেই প্রতিষ্ঠানের সাথে কিন্তু সরকার বৈষম্য করতে পারবে না। এখানে কিন্তু বৈষম্য করতে পারবে না, সেটা সংবিধানে বলেছে। অর্থাৎ আমি স্কুলের ছাত্রদের সাইকেল দেবো, মাদ্রাসার ছাত্রদের দেবো না, এমন হয় না। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, কেউ কিন্তু অন্যভাবে জানি না, কোনো কথার প্রেক্ষিতে কিছু বলে ফেলে তোমরা কিন্তু আদার্স নেবে না। আমি স্কুলের ছাত্রদের সাইকেল দেবো, মাদ্রাসার ছাত্রদের দেবো না, এটা কিন্তু হতে পারবে না কখনোই। সরকারি অনুমোদন থাকলে এরা পেলে, স্কুল পেলে এরাও পাবে, কোনো বৈষম্য করা যাবে না। ক্লিয়ার? সেটা বলা হয়েছে যে 30-এর 2, এইটাই বলা হয়েছে। 30-এর 1-এ বলছে প্রতিষ্ঠান স্থাপন করো, তুমি পরিচালনা করো, কোনো অবজেকশন নেই। হ্যাঁ, সরকারি অনুমোদন পসিবল, সেটা তো সব ক্ষেত্রে মেনটেন করতে হবে ভাই, এটা তো নিয়ম। 30-এর 2 ধারায় বলা হয়েছে যে মাইনরিটি প্রতিষ্ঠানগুলোর সাথে কোন রকম বৈষম্য করার কথা কিন্তু বলা যাবে না। ঠিক আছে? এইবার আসে দেখো 350-এর। আমি বললাম সংখ্যালঘু মানে শুধু ধর্মটা আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে, এটা পলিটিক্স, জাস্ট রাজনীতি। ভাষাগত মাইনরিটি তো হয়, আমার রাজ্যে বাংলা ভাষীরা মেজরিটি, হিন্দি, উর্দু, তোমার যে আরবি, কি বলে ওটাকে, নেপালি, বিভিন্ন ভাষাভাষী লোক আছে। তো পাহাড়ে গেলে নেপালি পো আছে, তা তারা কেন জোর করে বাংলা শিখবে ভাই? হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে পারে, কিন্তু টোটাল মেথডটা যদি আমার কাছে হিন্দিতে চাপিয়ে দেওয়া হয়, ভাবো তো, আমি এডুকেশনটা হিন্দিতে পড়তে যদি বাধ্য হই, সম্ভব আমার পক্ষে? যতটা ফ্লুয়েন্টলি আমি বলছি, তুমি বলছো, বুঝতে পারছি, বুঝতে পারবো? পারবো না নিজের মাতৃভাষায়। সেই তাহলে ভাষাগতভাবে যারা মাইনরিটি, অল্প সংখ্যক যারা যে ভাষার কথা বলা লোক, তাদের নিরাপত্তার কথা বলেছে 350-এর 1 নং ধারায়। এই সংখ্যালঘু বিষয়টা কিন্তু গুলিয়ে যায় অনেকেরই। 30 আর 350। 350-এর এ ধারায় কি বলা হয়েছে? যে কোনো ভাষাগত সংখ্যালঘুরা, কারা এটা? ভাষাগত সংখ্যালঘু মানে নিশ্চয়ই আমরা বুঝি, ভাষাগত সংখ্যালঘুরা তোমার যে কি পারবে, মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পাবে প্রাথমিক স্তরে অন্তত পক্ষে, নিশ্চিত। উচ্চ শিক্ষা, উচ্চতর শিক্ষায় কিছুটা চেঞ্জ হলো, তাও এখন সুযোগ দেওয়া হয়। মাধ্যমিক পর্যন্ত ইজিলি দেখবে নেপালি ভাষায় প্রশ্ন হয়, উর্দু ভাষায় প্রশ্ন হয় আমাদের মাধ্যমিকের কোশ্চেন গুলো। এটা অবশ্যই ভালো সাইন, আমি অন্তত এতে কোনো খারাপ কিছু দেখি না, এটা ভালো সাইন। মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে। ভাষাগত সংখ্যালঘুরা কি পাবে? তাদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ পাবে, এইটা নিশ্চিত করেছে। তাহলে ভাষার, মাতৃভাষায় শিক্ষার অধিকারকে নিশ্চিত করা হয়েছে সংবিধানের কোন ধারায়? 350-এর এ, বি, 30-এ, 30-1, 30-2 দিয়ে দিল, আমার মাথাতে একেবারে গুড়িয়ে গেল। ভাষাগত, ধর্মগত, কি যেন বলেছিল, কি যেন পড়েছিলাম, সেটা যেন না হয়, চার্ট করে নিতে হবে দরকার হলে। 350-এর এই ধারায় বলেছে ভাষাগত যারা সংখ্যালঘু, তারা নিজের মাতৃভাষায় তোমার যে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। তারপরে কি, এই যে 350-এর বি ধারায় বলা হয়েছে সংখ্যালঘুদের শিক্ষাগত অধিকার নিশ্চিত হচ্ছে কিনা সেইটা দেখার জন্য একটা একজন বিশেষ অফিসার নিয়োগ করবে সরকার, করতে পারবে। বিশেষ অফিসার কি করবে? নিয়োগ করতে পারবে। তার কাজ কি হবে সেই দপ্তরের? এই যে ভাষাগত সংখ্যালঘু বা অন্যান্য সংখ্যালঘুরা তাদের নিজেদের অধিকার অনুযায়ী শিক্ষা পাচ্ছে তো, তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারছে তো, তাদের মতন করে প্রতিষ্ঠাটা চলছে তো, সরকার অযথা ইন্টারফেয়ার করছে না তো, কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না তো, বাধ্য করা হচ্ছে না তো, সেটা দেখার জন্য একটা অফিসার নিয়োগ। তাহলে এই অফিসার নিয়োগের মানে সূত্রটা কোথায়? সূত্রটা আছে এখানে 350-এর বি। তারপরে হচ্ছে 29 নং ধারা, সংবিধানের 29 নং ধারায় বলা হয়েছে বিভিন্ন ভাষাগত সংখ্যালঘু বা অন্য কোনো সংখ্যালঘুরা তারা নিজেদের ভাষা, লিপি, সংস্কৃতি সেটা সংরক্ষণ করার সুযোগ পাবে। আমরা জানি যে কোনো ভাষার লিপি থাকতে পারে, তাদের আলাদা কালচার বা সংস্কৃতি থাকতে পারে, ঠিক আছে, সেটা কি করতে পারবে? সংরক্ষণ করতে পারবে।
তাদের নিজেদের মতন করে সরকার সেক্ষেত্রে সহযোগিতা করতে পারে, কিন্তু বাধা দিতে পারে না, সংরক্ষণ করতে পারবে তাদের লিপি, সংস্কৃতি, কৃষ্টি যা আছে সেটা সংরক্ষণ। তাহলে মাইনরিটিদের ক্ষেত্রে 30-এর 1-এ বলা যে প্রতিষ্ঠান তৈরি করতে পারবে এবং তা পরিচালনা করবে নিজেদের মতন। 30-এর 2 নং ধারায় বলা যে কোনো বৈষম্য করতে পারবে না, যে মাইনরিটি প্রতিষ্ঠান বলে তাকে কোনো রকম ভাবে যে অনুদান বা অন্য কিছু থেকে বৈষম্য সেটা করা যাবে না। 350-এর এ ধারায় বলা হয়েছে কি ভাষাগত সংখ্যালঘুরা মাতৃভাষা শিক্ষার সুযোগ পাবে। 350-এর বি ধারায় বলা হয়েছে এদের জন্য একটা অফিসার নিয়োগ করতে হবে বিশেষ, তিনি এগুলো অবজার্ভ করবেন। 29 নং ধারায় বলা হয়েছে কি প্রত্যেকটা মাইনরিটি তাদের যে নিজস্ব লিপি, ভাষা, সংস্কৃতি আছে তার সংরক্ষণের সুযোগ পাবে। এই ধারাগুলো ছাড়া আরো দুটো একটি ধারা বলবো যেটা ইউনিভার্সাল শিক্ষার সাথে যুক্ত, সেটা এবার আসছি। 17 নং ধারায় কি বলা হয়েছে, যে কোনো রকম অস্পৃশ্যতাকে দূর করার কথা বলা হয়েছে। অস্পৃশ্যতার কোনো স্থান হবে না কোনো সরকারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বা অন্য কোনো জায়গাতে। আমরা শিক্ষার প্রেক্ষাপটে দেখছি বলে শিক্ষাপথে কোন রকম অস্পৃশ্যতা, আনটাচেবল, তুমি নিচু জাতি, তুমি অমুক, তোমার সাথে আমরা বসবো না, তোমাকে স্কুলে ভর্তি নেব না, এই ধরনের বিষয় কিন্তু কোনো স্থান হবে না। অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার আমাদের সংবিধান। 17 নং ধারা এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কোন রকম অস্পৃশ্যতার কাউকে মানে অস্পৃশ্য করে রাখা যাবে না। আর 28 নং ধারায় কি বলা হয়েছে, যে কোন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ধর্মীয় আচার-আচরণ বাধ্যতামূলক করা নিষিদ্ধ। বাধ্যতামূলক কোনো ধর্মীয় আচার-আচরণ করা যাবে না কোনো সরকারি প্রতিষ্ঠানে, যে হ্যাঁ এখানে এই ধর্মীয় সংস্কৃতিটা তোমাকে মানতেই হবে, করলেও কাউকে বাধ্য করা যাবে না। সাপোজ কোনো একটা স্কুলে সরস্বতী পুজো, যদিও সরস্বতী পুজোটার সাথে আমাদের ধর্মের চেয়ে বড় কথা আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে। আমি অন্তত আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, আমার স্কুল লাইফে দেখেছি প্রচুর মুসলিম বন্ধু বান্ধব ছিল, কলেজে তো আরো, এবং সবাই মিলেই আমরা আনন্দ উৎসব করেছি। সেটাই বজায় থাকুক সম্প্রীতিটা, সেটাই আমরা চাইবো। এবার কোনো একজন মাইনরিটি ছেলে, মুসলিম ছেলে, সে নাই চাইতে পারে আমি সরস্বতী পুজো, আমার ধর্মের, আমি অন্য ধর্মে বিশ্বাস করি, আমি এই পুজোতে অংশগ্রহণ করবো না। নিশ্চয়ই তার এটা ধর্মীয় স্বাধীনতা, তাকে কিন্তু স্কুল বাধ্য করতে পারবে না, তোমাকে অঞ্জলি দিতে হবে, তোমাকে এটা করতে হবে। ক্লিয়ার? তার সংবিধানের রাইট রয়েছে। 28 নং ধারায় বলা আছে কাউকে বাধ্য করা যাবে না কোনো ধর্মীয় আচরণ পালন করার ক্ষেত্রে। কোনো স্কুলে প্রথমত জোর করে কিছু করা যাবে না, যদি কোনো কিছু করা হয় সেটা কোনো সম্প্রদায়কে, আমি একটা উদাহরণ দিলাম, বোথ সাইড হতে পারে, যে কোনো ধর্মীয় রিচুয়ালকে, আচার আচরণকে কি করা যাবে, বাধ্য করা যাবে না। তোমাকে এটা কারোর ইচ্ছা সে অংশগ্রহণ করতে পারে, কেউ নাস্তিক হতে পারে, কোনো ধর্মকে আমি মান্যতা দিই না, আমি একটা উৎসব হিসেবে দেখছি, কিন্তু ধর্মীয় রীতিনীতি আমি মানবো না, নাই মানতে পারবো। কাউকে ফোর্স করা যাবে না, সেটা কোথায় বলা আছে? 28 নং ধারায় বলা আছে যে কোন রকম ভাবে বাধ্য করা যাবে না। সংবিধানে আরো বহু ধারা রয়েছে শিক্ষা সংক্রান্ত, আমি ইম্পর্টেন্ট কিছু ধারা নিয়ে আসলাম। এর মধ্যে মেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে কটা দেখলাম সেটা হচ্ছে 45 নং ধারা, যেখানে বলা আছে সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর সকল অবৈতনিক বাধ্যতামূলক। এই ধারাটার উপর ডিপেন্ড করেই তো আমরা লিটারেসি ওই বিষয়গুলো যাব, এই জন্য ধারা না পড়ি আমরা ওখানে যেতে পারছি না, এটা এই জন্য আগে ক্লাস করলাম। তাছাড়া যেটা আমরা বললাম 21-এর এ ধারায়, যেখানে কি বলা হয়েছে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে দেখানো হয়েছে। 15-16 নারীদের রক্ষা কবচের কথা বলা হয়েছে। 46-এ তপশিলি জাতি উপজাতিদের একটা রক্ষা কবচ দেওয়া আছে। আর 30-এর এ, 30-এর বি, 350-এর এ, 350-এর বি, এই ধারাগুলো কি করেছে, ভাষাগত, ধর্মগত বিভিন্ন মাইনরিটি বা সংখ্যালঘু আছে যারা, তাদেরকে শিক্ষার অধিকারের একটা রক্ষা কবচ দিয়েছে, অধিকার দিয়েছে সংবিধান শিক্ষার সুযোগ পাওয়ার জন্য। এই হলো সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা। এরপরে আমরা যে অপরচুনিটিস গুলো আছে এবং লিটারেচির বিভিন্ন প্রোগ্রাম গুলো আছে সেগুলো আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।